নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, ট্রাম্প ক্ষমতা নিয়েছেন কতদিন? জানুয়ারির 20 তারিখ, আজকে হলো ফেব্রুয়ারির 15 তারিখ। তাহলে 1 মাস এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এক মাসের আগে তিনি গদিতে বসে যে সমস্ত সিদ্ধান্তগুলো উনি নিয়েছেন, তাতে বিশ্বের নানান দেশ হিলে গেছে। সে আপনি ইউরোপ বলুন, আপনার আফ্রিকা বলুন, সৌদি আরব বলুন, মানে আরব দুনিয়া বলুন, দক্ষিণ পূর্ব এশিয়ার যত দেশগুলো রয়েছে, চীন সমেত সব হচ্ছে একেবারে হিলে গিয়েছে, যাকে বলে। সব বলছে এখন যে ট্রাম্পায় নমঃ। সব এসে বলছে হুজুর কি করতে হবে বলো। সে আপনার আমির শাহীর শেখ আবদুল্লাহ সুলতান যিনি, তিনিও তাই। এখন ট্রাম্প হচ্ছেন এমন একটা চরিত্র না, ট্রাম্পকে কোনো বিশ্বাস নেই। মোদিজির সঙ্গে ট্রাম্পের যে এই বৈঠক, তাতে মোদিজিকে যে প্রশ্নটা করা হয়েছিল যে বাংলাদেশ সম্পর্কে হিন্দু নির্যাতন হচ্ছে এবং বাংলাদেশে মৌলবাদ এরকম চাগার দিচ্ছে, এই ব্যাপারে আপনার মতামতটা কি? গীতামোহন যে প্রশ্নটা করেছিল, তাতে ট্রাম্প বলেছেন আমি এই ব্যাপারটা পুরো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছি, কারণ তিনি এগুলো নিয়ে বহু বছর ডিল করছেন এবং এর ইতিহাস শত শত বছর পুরনো। তিনি জানেন কি করে ডিল করতে হবে, যা করার তিনি করবেন। এই কথাটা তো এমনি বলেননি, আলোচনা নিশ্চয়ই আগে হয়েছে। সে আলোচনার ছবি টবি আমি গতকালকে দেখিয়ে দিয়েছি। তা বাংলাদেশে এখন এক শ্রেণীর ইউটিউবার এবং বাংলাদেশি মিডিয়া একটা এমন ন্যারেটিভ একটা স্থাপন করার চেষ্টা করছে যে বাংলাদেশ ব্যাপারটা নিয়ে ট্রাম্প গা থেকে ঝেড়ে ফেলে দিলেন, যে ট্রাম্পের কোন রকম দায় দায়িত্ব নেই। ট্রাম্প কিন্তু ব্যক্তিটা, তিনি হচ্ছেন একেবারে মৌলবাদের বিরুদ্ধে, তিনি ঘৃণা করেন মৌলবাদকে। তার অ্যাকশন গুলো দেখুন। ডিপ স্টেটের কাজটা উনি বলেছেন যে ডিপ স্টেটের এখানে কোনো রোল আছে বলে আমি মনে করি না। তাহলে ট্রাম্প কি বলবেন? হ্যাঁ, ডিপ স্টেটের রোল ছিল। তাহলে 10টা প্রশ্ন ধেয়ে আসবে। তাহলে 10টা প্রশ্ন ধেয়ে এলে পরে তাকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। সে কখনোই চায় না যে আমেরিকার বদনাম হোক। ট্রাম্প গত পরশুদিনকে যে জয়েন্ট প্রেস কনফারেন্সটা করেছেন, সেটা একটা রিয়েল স্টেটসম্যানের মতো করেছেন। ট্রাম্পকে এই প্রথম দেখলাম যে একজন রিয়েল স্টেটসম্যানের মতো তিনি তার প্রত্যেকটা প্রশ্নকে ড্রিবল করে গেছেন এবং অ্যান্সার দিয়ে গেছেন। স্বভাবতই ট্রাম্প বলবেন না ডিপ স্টেটের ব্যাপারটা, অথচ তার কাজকর্মগুলো দেখুন। ডোনাল্ড লু যে সমস্ত এই কাজকর্মগুলো করেছিল, তাকে পশ্চাৎ দেশে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। তার জায়গায় নিয়োগকে পেলেন আমাদের পল কাপুর। আর পল কাপুরের একটুখানি গুগল ঘেটে দেখবেন তার বিশেষত্ব কি। তিনি টেরোরিজমের ওপরে তিনি গোটা কয়েক বই লিখে ফেলেছেন। পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের যে টেরোরিজমের তিনি একেবারে বিপক্ষে। এবার আসুন তুলসী গ্যাবার্ড, সে মহিলা কট্টর হিন্দুত্ববাদী, তার মা হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি ইসকনের সদস্য। হিন্দুদের ওপরে তিনি যেমন অত্যাচার সহ্য করতে পারেন না, বরাবর উনি সরব ছিলেন এবং এখনো সেই অবস্থান তিনি এখনো বজায় রেখে দিয়েছেন। এবং কিছুদিন আগে যে ভিডিওটা এসেছিল বা বাইরে প্রকাশিত হয়েছিল, ভিডিওটা এখন আমার কাছে আর নেই, ডিলিট করে দিয়েছি। সেখানে তিনি হরে কৃষ্ণ গাইছেন, সে ভিডিও কিন্তু রয়েছে হাতে গিটারের সঙ্গে, মানে গিটার নিয়ে।
সেই ভিডিও খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। সব মিলিয়ে মিশিয়ে সব হচ্ছে হিন্দু কমিউনিটিকে উনি এগিয়ে দিয়েছেন, যারা টেরোরিজমের বিরুদ্ধে পুরো একদম। আর এদেরকে একেবারে বাংলাদেশ এবং পাকিস্তানের ওপরে যাতে কড়া নজর রাখা যায় তার জন্যই এদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। এখন তুলসী গেবার কদিন বাদে এই আপনার ঢাকায় এসে বসলেন বলে। এই প্রেক্ষিতে আপনাদের কি মনে হয় যে ট্রাম্প বাংলাদেশ ইস্যুটাকে গা থেকে ঝেড়ে ফেলে দিয়েছেন? তিনি যখন দেখতে পাচ্ছেন পাকিস্তান টেরোরিজমের ঘাঁটি, সেখান থেকে পাকিস্তান শিকড় বা ছড়াচ্ছে বাংলাদেশে, তার মানে বাংলাদেশ থেকে ডালপালাগুলো এবার ভারতবর্ষে ঢুকবে, সেখান থেকে অস্থির হবে ভারতবর্ষ, আরো বিশ্বের নানান জায়গায় যাবে। গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে গিয়ে আপনার নর্থ ইস্ট, সেখান থেকে নানান বিশ্বে ছড়িয়ে পড়বে। তার মানে আরো জাল বিস্তার হবে এই বাংলাদেশের টেরোরিস্ট যারা আছে তাদের জন্য। মানে আমেরিকা এই ছেড়ে কথা বলবে না। আর ভারত তো বরাবরই টেরোরিজমের বিরুদ্ধে, বিশেষ করে নরেন্দ্র মোদী। ফলে এই যে যারা ন্যারেটিভ যারা এখন খুঁজে বেড়াচ্ছেন না, এই ন্যারেটিভ তাদের এখন চলবে না। বাংলাদেশে কি হতে পারে ভবিষ্যতে সেটা আমি পরে আসছি। এখন কেন বললাম যে ডক্টর ইউনুস কেন কোন সা খেত কা বুলি হ্যায়, যেখানে বড় বড় মানে দেশগুলো বলছে জি হুজুর বলুন কি করতে হবে, সেখানে ডক্টর ইউনুস কে? এখন আপনি চেয়ে দেখুন, ট্রাম্পের সঙ্গে পুতিনের কথা হয়েছে, সেখানে বাদ দিয়েছে কাকে? সেখানে বাদ দিয়েছে হচ্ছে জেলেনস্কি। যে জেলেনস্কি ইউক্রেনের রাষ্ট্রপতি, তাকে বাদ দিয়ে একেবারে সরাসরি ট্রাম্প কথা বললেন পুতিনের সঙ্গে। দ্বিতীয় হচ্ছে ইসরায়েল এবং গাজা। গাজাকে পরিষ্কার হামাসকে বলে দেওয়া হয়েছিল শনিবারের মধ্যে 12টার মধ্যে যদি হোস্টেজদের রিলিজ করা না হয় তাহলে পরে গাজা বলে আর কিছু থাকবে না। আর ট্রাম্প যা বলেন তা তো করেন। সঙ্গে সঙ্গে শুক্রবার দিন রাত্রিবেলা সুরসুর করে সব ছাড়তে লেগে গেছে। তার মধ্যে 3 জন আমেরিকান রয়েছেন, এটা আমরা জানতে পেরেছি। খবরে সবটা বেরোয়নি, ধীরে ধীরে সবটা বেরোবে। এই যে এই কাজগুলো হচ্ছে, এবার তাহলে প্যালেস্টাইনরা যাবে কোথায়? প্যালেস্টাইনরা যাবে কোথায়? তার জন্য ডেকে পাঠিয়েছে সুলতান আমির শাহী সুলতান আবদুল্লাহকে, যে আপনার ওখানে প্রচুর জায়গা আছে, এই 20 লাখ আপনার তো মুসলিম উম্মা, 20 লাখকে নিয়ে গিয়ে ওখানে ব্যবস্থা করুন। ওরা নিজেরা ওই শহর গড়ে নেবে, দরকার হলে আমরা কিছু টাকা পয়সা দেবো, ইসরায়েল কিছু টাকা পয়সা দেবে, ওখানে আপনারা শহর করে দিন। শহর করে দিয়ে নিজেদের শহর নিজেরা নষ্ট করবে না, ফলে ওখানে শান্তিতে বসবাস করুক। আমি গাজায় একটা বড় একটা রিসোর্ট বানাবো সমুদ্রের ধারে। হলো যে গাজা দখল করে বলছে আমি ওখানে রিসোর্ট বানাবো, সে কত কিছু করতে পারে। এখন পুতিনের সঙ্গে কি কথা হয়েছে সেই নিয়ে এখন জেলেনস্কির মাথা খারাপ হয়ে গিয়েছে। জেলেনস্কি একটা আমাদের কাগজে যেটা বেরিয়েছে, এটা একটু পুরনো, গত পরশুদিন এই খবরটা বেরিয়েছে। খবরটা হচ্ছে কিভকে বাদ দিয়ে যুদ্ধবিরতি নিয়ে কথা। গতকাল 90 মিনিট ফোনে কথা হয়েছে আমেরিকা রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে। ট্রাম্প বলেছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দ্রুত ইতি টানতে আগ্রহী তিনি। পুতিনও সায় দিয়েছেন। তবে ট্রাম্পের এই ঘোষণায় চাপে পড়েছে ইউক্রেন। এতদিন ধরে যে আমেরিকা তাদের পাশে ছিল, নতুন জামানায় তাদের ভোল বদলের আশঙ্কার মেঘ দেখছে পুতিন।
তারপরে অনেক কথা লেখা হয়েছে, তারপরে শেষে লেখা হয়েছে অন্যদিকে পুতিনের সঙ্গে গতকালের আলোচনাকে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। যুদ্ধবিরতি ছাড়াও দুদেশের মধ্যে কৃত্রিম মেধা, শক্তি ক্ষেত্র, প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। পুতিন ট্রাম্পের এই সখ্যকে ভালো চোখে দেখছে না ইউক্রেন। জেলেনস্কি বলেছেন ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেনের বিষয়ে কোনো আলোচনা হতে পারে না, ইউরোপকেও এই আলোচনায় সামিল করতে হবে। আরে ইউরোপ তো গেছে তেল লেনে, গোটা ইউরোপটা চলে হচ্ছে জার্মানি কিছু পয়সা দেয় আর আমেরিকা পয়সা দেয় বলে ইউরোপ টিকে আছে। মানে ইউরোপের আর কিছু নেই, যার জন্য ট্রাম্প বারবার বলছে যে আমি ওই ন্যাটোর মধ্যে থাকবো না, তোমরা যদি সমানভাবে পয়সা দাও তাহলে ন্যাটো থাকবে, আদারওয়াইজ ন্যাটো কোনো কাজের নয়, আমি ন্যাটো থেকে পয়সা দেওয়া আমি বন্ধ করে দেবো ন্যাটোয়। সারা পৃথিবী জুড়ে যখন এই সমস্ত হচ্ছে, আমির শাহী সুলতান যখন এসে বলছে জি হুজুর বলুন কি করতে হবে, সেখানে ডক্টর ইউনুস কোন খেত কা মুলি হ্যায় আমাকে বলুন, তার কি এমন আছে? সেই যে আমাদের এখানে ফ্রান্সে গেছিলেন আমাদের প্রধানমন্ত্রী, আপনাদের মিডিয়া সমস্ত লিখে বেড়ালো না না ম্যাক্রন তো পাত্তাই দিলেন না। এই ম্যাক্রন কিন্তু প্লেন অব্দি পৌঁছে দিয়েছে সি অফ করার জন্য, প্লেনের দরজা অব্দি পৌঁছে দিয়েছে। যেমন লাল কার্পেট বিছিয়ে যেমন আহ্বান জানিয়েছিল, প্লেনের দরজা অব্দি পৌঁছে সি অফ করার জন্য পৌঁছে দিয়েছে। আর আমেরিকায় কেউ নাকি রিসিভ করতে যায়নি। কে বলেছে রিসিভ করতে যায়নি? ট্রাম্প যাবে রিসিভ করতে? ট্রাম্প যাবে প্রধানমন্ত্রীকে রিসিভ করতে? আমি ভেবে পাই না এই বাংলাদেশি মিডিয়া, ঠিক আছে চাপে পড়ে লিখতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু খুশি করার জন্য এমন পর্যায়ে নেমে যাওয়া, এইটাও কিন্তু মেনে নেওয়াটা খুব কঠিন। সবাই কিন্তু এটা মেনে নেবে না। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার। এখন আমাদের ইউনুস চার কি হবে? ইউনুস চা বসে বসে জল মাপছিলেন দুবাইতে, একটা ঢপের চপ মেরে দিয়েছেন যে ওনার সঙ্গে ইলন মাস্কের কথা হয়েছে। একদম বাজে কথা, ডাহা মিথ্যে কথা। ওই যেমন বলা হয়েছিল না, যখন ইউএস এইড বন্ধ করা হলো, বললো না না আমাদের এই রোহিঙ্গাদের জন্য আমাদের সমস্ত কিছু অর্থায়ন কিন্তু আমাদের চলবে। কদিন বাদে বলা হলো রোহিঙ্গাদের আমরা খেতে দিতে পারছি না, আমাদের অর্থ দেওয়া হোক। কথাটা কি দাঁড়ালো তাহলে? আগের স্টেটমেন্টটা তাহলে ঠিক ছিল না ভুল ছিল? তখন আগের মিথ্যেটা ছিল। তা এত সত্যিই যদি এখন ইলন মাস্কের সঙ্গে যদি কথা হতো ডক্টর ইউনুসে, তাহলে এতক্ষণে ঢাক পিটিয়ে একেবারে পুরো বাংলাদেশ একেবারে ঢাক ফাটিয়ে ফেলতো। ফেসে গেল কালিরামের ঢোল, সেই তো হয়ে যেত। কিন্তু ঢাক সত্যি ফেটে গেছে, এখন আর বাংলাদেশে ঢাক বাজছে না। এই ঢাক বাজা বন্ধ হয়ে যাবে আরো। এবার স্কুইজিং শুরু হবে। ওখান থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে যে যা করার নরেন্দ্র মোদী করবেন। এবার নরেন্দ্র মোদী আজকে গতকালকে ফিরে এসছেন। ফিরে এসে আজকে উনি ক্যাবিনেট মিটিং ডেকেছেন। শুনুন, আজকে উনি ক্যাবিনেট মিটিং ডেকেছেন এবং ক্যাবিনেট মিটিং এ যদি সিদ্ধান্ত হয় তাহলে সর্বদলীয় বৈঠক ডাকা হবে। সর্বদলীয় বৈঠক ডাকা মানে বুঝতে পারছেন কি? যদি পায় তারা কিছু হয়। এখন কিন্তু ঝাড়া পোচা শুকনো শুরু হয়ে গেছে। শুকনাতে আমাদের 33 কোর কিন্তু বসে আছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রিগেড সমস্ত দেওয়া আছে। এবার শুকনাতে যত মিসাইল আছে না, সেগুলো সব ঝাড়পোঁছ শুরু হয়ে গেছে গতকাল রাত থেকে। এই খবর কিন্তু আমার কাছে এসছে। এবং ভাববেন না যে আমি এটা ধমক দিচ্ছি, এটা কিন্তু একেবারে ঘটনা। আপনারাও যদি খোঁজ খবর নেন, আপনারাও জানতে পেরে যাবেন যে শুকনাতে কি কাজকর্ম চলছে এবং মিলিটারি অ্যাক্টিভিটি কিভাবে সেখানে বেড়ে গিয়েছে। প্রথমে করবে না ভারতবর্ষ, প্রথমে কোনো মিলিটারি অ্যাকশন করবে না, এটাও আমি নিশ্চিত করছি। এখন যেটা করবে সেটা হচ্ছে স্কুইজিং। বিদ্যুৎ যেমন বন্ধ আছে,
যতই আপনারা টাকা দিন, যতক্ষণ না পুরো টাকা মেটাতে পারছেন ততক্ষণ পর্যন্ত পুরো বিদ্যুৎ আপনাদের কাছে যাবে না। ফলে গরমকাল আসছে, আপনার উপরে ইউনুস চাপ বাড়বে। দ্বিতীয় হচ্ছে ফুড গ্রেডস। আমরা যদি না দিই তাহলে পরে আপনাদের খাবার জুটবে না। টাকা পয়সা তো আগেই সব বন্ধ হয়ে গেছে, বাকি যেটা আছে সেটাও বন্ধ করার পথ ভারতবর্ষ করে দিচ্ছে। যেমন ভাবে পাকিস্তানকে ভিখারি করা হয়েছে, সেভাবে আপনাদেরও ভিখারি করে দেওয়া হবে এবং সমস্ত পৃথিবী থেকে আপনাদের সম্পর্ক কেটে দেওয়া হবে। ভারতবর্ষকে এড়িয়ে বাংলাদেশ কোনোদিনও কিছু করতে পারবে না। তারপরে তো আপনাদের দেশের জনতা যখন রাস্তায় নেবে, ওই যেটা আমি বহুদিন আগে বলেছিলাম, আপনার প্যান্ট জামা খুলে আপনার অঙ্গবস্ত্র যখন সাইজ দেখাবে তখন আপনি বুঝতে পারবেন। তার আগে যদি কেটে পড়েন তো ভালো ভালো বেঁচে গেলেন, আর যদি থাকেন তাহলে পরে তো আপনার অবস্থা খুব খারাপ। আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে উনি যখন ফিরবেন তখন কিন্তু উনি আপনাকে ছেড়ে কথা বলবেন না, কারণ আপনি তো কোনোদিন স্মরণ পাবেন না। আপনাকে বাংলাদেশে থাকতে হবে, আর বাংলাদেশে থাকলে আপনাকে ঝোলাবার ব্যবস্থা করবে। কিন্তু ভারত সেটা হতে দেবে না, আমি বলছি আপনাকে, ভারত সেটা হতে দেবে না ওনার বয়স থেকে। কারণ হাসিনা যেরকম প্রতিহিংসা পরায়ণ মহিলা, উনি কিন্তু ডক্টর ইউনুসকে কিন্তু ছেড়ে দেবেন না, এইটা কিন্তু একেবারে ধ্রুব সত্য। আর যদি ইসলামিক টেরোরিজম যদি আবার বাড়াবাড়ি করে, ভারতের ওপরে সভরেনিটির ওপরে যদি কোনো চাপ পড়ে এবং এরকম কোন রকম খবর যদি পাওয়া যায়, তাহলে জানবেন 3টে ক্যান্টনমেন্ট কিন্তু আপনাদের থাকবে না। কোন কোনটা আমি বলবো না, 3টে ক্যান্টনমেন্ট আপনাদের থাকবে না, ধুলোয় মিশে যাবে। প্রথমেই কিন্তু মারা হয় ক্যান্টনমেন্ট গুলোতে, কারণ কখনো হচ্ছে লোক বসতির ওপরে কখনো মিসাইল মারা হয় না। আর ব্রহ্মস মারবে না, মারলে পিনাকা মারবে, যার মানে ক্ষতি করার রেডিয়াস হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার। যদি ব্রহ্মস মারে তাহলে তার রেডিয়াস হচ্ছে গিয়ে 130 থেকে 140 কিলোমিটার। ব্রহ্মস মারবে না, তাহলে অর্ধেক বাংলাদেশই উড়ে যাবে। শুধু মেসেজটা পৌঁছানোর জন্য হয়তো 3টে ক্যান্টনমেন্টে হয়তো হতে পারে। সুতরাং সাধু সাবধান, আগে থেকেই বলে দিচ্ছি। আজকে যে মিটিংটা হচ্ছে, আমাদের ক্যাবিনেট মিটিং হচ্ছে, এরপরে যদি সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে মানে সর্বদলীয় বৈঠক ডাকা, তাহলে জানবেন যে আপনাদের কপালে অশেষ দুর্গতি লেখা আছে। যদি সর্বদলীয় বৈঠক হয় তাহলে সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে একটা কঠিন মেসেজ যে এবার একটা বড় কিছু হতে যাচ্ছে। তার আগে যদি ক্যাবিনেট মিটিং এর ব্যাপারটা থেমে যায়, তাহলে পরে জানবেন ওই স্কুইজিং এর উপর দিয়ে যাবে। আপনাদের এইটা চাপবে, ওইটা চাপবে, এই নল খুলবে, ওই নল বন্ধ করবে, এই সমস্ত হবে, দিয়ে আপনাদের ভিখারি করে ছেড়ে দেবে। তারপরে যখন রাস্তায় জনতা নামবে, তখন আস্তে আস্তে যে যার কাজকর্মগুলো, তুলসী গ্যাওয়ার যখন ঢুকবে আর পল কাপুর যখন ঢুকবে, তখন হাসিনাকে ঢোকানোর পথ পরিষ্কার হয়ে যাবে। তখন শেখ হাসিনা আবার ঢাকা বিমানবন্দরে নেবে, আবার টাটা করতে করতে সোজা আবার গিয়ে নিজের আস্তানায় ঢুকে পড়বেন। আর তখন ইউনুস চা তখন কি হবে ভগবান জানে। তার আগে ইউনুস চাকে একটা সুযোগ দেওয়া হবে যে আপনি পদত্যাগ করুন, রাষ্ট্রপতির কাছে গিয়ে আপনি পদত্যাগ করুন এবং নির্বাচন ঘোষণা করুন, এবং আওয়ামী লীগকে রেখে নির্বাচন ঘোষণা করুন, যেখানে আওয়ামী লীগ নেত্রী নিজে উপস্থিত থাকবেন এবং উপস্থিত থেকে তিনি নির্বাচন পরিচালনা করবেন। সেটা যদি করেন তাহলেও আপনার বাঁচার পথ আছে। আর সেটা যদি না করেন, যেটা আমি বললাম, ভবিষ্যতে এটা মিলিয়ে দেবেন, এটা হবে কি হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।